সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে দুজন খুব পরিচিত মুখ উপস্থিত রয়েছেন। তাদের আসলে পরিচয় দেওয়ার আগে একটু বলে নিতে চাই যে সোশ্যাল মিডিয়াতে আমরা প্রতিনিয়তই কিন্তু এন্টারটেইন হতে চাই। ঘরে বসে কিভাবে আসলে মানুষদেরকে এন্টারটেইন করা যায়, বিনোদন দেওয়া যায়, নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করা যায়, সেটা কিন্তু তাদেরকে দেখলেই বোঝা যায়। সকলেই তাদেরকে চেনেন পুচির মা বাবা বলে। বুঝতেই পারছেন কাদের কথা বলছি। দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর পুচির মা ও বাবা তাপসী দাস ও সেই সাথে পার্থ প্রতিম চৌধুরী। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আচ্ছা, আপনাদের পেয়ে বেশ ভালো লাগছে, দুজনকে একসাথে পেয়েছি। এই যে কন্টেন্ট ক্রিয়েটর যে সময়টা বা কোথা থেকে শুরু হয়েছিল এবং আপনারা দুজন এত সুন্দরভাবে প্রাণবন্তভাবে এত মানে দর্শকদের সামনে রিপ্রেজেন্ট করেন এবং নতুন নতুন আইডিয়াস নিয়ে মজার মজার টপিক নিয়ে, এবং আপনার পারফরমেন্সের কথা আর কি বলবো, আসলে চমৎকার লাগে এবং প্রত্যেকটা ঘরে ঘরেই মনে হয় পুচির মা এবং বাবা আসলে এতটা জনপ্রিয়। এই জার্নিটা শুরু হয়েছিল কিভাবে, কি আইডিয়া থেকে আসলে ভিডিও মেকিং এর পরিকল্পনা করা? মূলত শুরুটা করেছিলাম আমি, পরবর্তীতে হচ্ছে আমার সাথে যুক্ত হয়। তো শুরুটা হয় না যে এখন অনেকেই আছে যারা হয়তো প্ল্যান করে আসে যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হব বা আমি ব্লগার হব। তা আমার ওরকম কোনো প্ল্যান ছিল না। আমারটা মূলত হচ্ছে হয় না যে আমরা বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠিয়ে আমরা যারা গৃহিণী আছি আমরা একটা অবসর সময় পার করি। ওই সময়টাতে আমার মনে হলো যে একটু টুকটাক ভিডিও করি। তখন আমি ছোট ছোট বিড়াল পালতাম। তো ওই বিড়ালদের সাথে মানে খুনসুটিমূলক যে ভিডিও বা তাদের সাথে যে আমার অবসর সময় পাস করা, সেই ভিডিওগুলোই মূলত আমি মানে ক্যাপচার করি এবং সেগুলো আমার পার্সোনাল প্রোফাইল, গ্রুপ বা তারপরে হচ্ছে পেজ ক্রিয়েট করা, তো সেইভাবে হচ্ছে দেয়া। তো সেইখান থেকে আস্তে আস্তে মানে কখন যে এত মানুষের গভীরে ঢুকে গেলাম বা কখন যে নিজে এরকম মানে এটাকে প্রফেশনালি নিয়ে নিলাম, কখন যে এতটা ইনভলভ হয়ে গেলাম, এবং আস্তে ধীরে আমার দুই বাচ্চাও ইনভলভ হলো, আমার বিড়ালগুলো ইনভলভ হলো এবং পুচির বাবাও ইনভলভ হলো, এটা আসলে আমি নিজেও টের পাই নাই। তো আমার বিড়ালের নামই পুচি, সেখান থেকেই পুচির মা, এভাবে আসলে শুরুটা হয়েছিল। আর দেখতে দেখতে এখন প্রায় 6 বছর কেটেও গেছে। আচ্ছা, আমরা দেখি যে মানুষের যেটা হয় মুভিতে কিংবা নাটকে একটা প্রমিনেন্ট যখন একটা ক্যারেক্টার স্টাবলিশ হয়ে যায়, মানুষ কিন্তু তার রিয়েল নামটা ভুলে যায়। সেক্ষেত্রে কি আসলে কখন এটা প্রবলেম হয়েছে, নাকি এটা ভালো লাগা কাজ করে যে আসলে সবাই কিন্তু আসলে পুচির মা বাবা বলে, হয়তো বা রিয়েল নামও আসলে অনেকে জানেন না, অথবা আপনারাও কি আসলে ভুলে যান নাকি? না না, এটা হয়েছে যেমন যখনই আমার সাথে কারোর পরিচয় হয়, প্রথম দেখা হয় সামনাসামনি, অনলাইনে অনেকেই দেখেছে, হয়তো সামনাসামনি দেখার পরে বলছে যে একটু আপনাদের মানে কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেওয়া যাবে কিনা। তো যখন কন্ট্যাক্ট নাম্বার দিই তখন তারা জিজ্ঞেস করে আচ্ছা আপনার নাম কি। তখন জানতে পারি যে আসলে অনেকেই আমার আসল নাম জানে না। তো তখন ওরা জিজ্ঞেস করে আমরা কি পুচির মা দিয়েই সেভ করবো? হ্যাঁ, পুচির মা দিয়েই সেভ করেন। তো তখন ফিল করি যে আসলে আমার নামটা অনেকেই জানে না এবং ওটা মানে জানার ইচ্ছেও নাই খুব একটা। ওরা যখন সেভ করতে যায় তখন জানতে চায় যে অ্যাকচুয়াল নাম কি। তো এইটাকে আমি আসলে খুব এনজয় করি। আমার কাছে মনে হয় যে আমি যে আমার বাচ্চার নামে পরিচিতি পাচ্ছি, এটা আমার কাছে খুব ভালো লাগে, উপভোগ্য। আসলে দারুণ একটি বিষয়। এবার একটু ভাইয়ের কাছে জানতে চাই যে আপনার ওয়াইফ এত সুন্দর করে রিপ্রেজেন্ট করে এবং আমরাও অনেক ভিডিওতে দেখেছি আপনারা দুজন মিলে খুব সুন্দরভাবে ফানি কন্টেন্ট ক্রিয়েট করেছেন। কি লাগে আসলে, কেমন লাগে ওই সময়টাতে যখন আপু বিভিন্ন ইনস্ট্রাকশন দেন আপনাকে, হয়তো বা নাকি ন্যাচারালি আসলে আপনাদের মধ্যে এই ভিডিওগুলো মেকিং হয়ে যায়? আমরা আসলে ন্যাচারালি একটু ফান পছন্দ করি। আমরা আমার ফ্যামিলি এটা কি শুরু থেকেই ছিল? মানে আমরা বিয়ের পর থেকে এরকমই, আমার বাচ্চাগুলো এরকমই, ওরাও খুব দুষ্টুমি করতে পছন্দ করে, কিন্তু যখন ইনস্ট্রাকশন দেয় তখন আসলে কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আমরা নিজেরাই হাসি থামাতে পারি না। তো বারবার রিটেক করতে হয় শর্টগুলো, কারণ খুব সিরিয়াস মোমেন্ট, আমরা তো হাসি থামাতে পারছি না। আমরা খুব এনজয় করি, আমার বাচ্চারাও খুব এনজয় করে। বেশ দারুণ। এই যে আপনাকে দেখেছি চটপট করে বলা এবং হচ্ছে ঘরের মধ্যেই কিভাবে এই যে ভাষাটা, হ্যাঁ, এই ভাষাটার কারণেও কিন্তু দর্শক শ্রোতা আরও বেশি পছন্দ করেছেন, কারণ আপনি আমাদের সাথে এখন সুন্দরভাবে কথা বলছেন, কিন্তু ভিডিওতে দেখা যায় একটু অন্য টোনে, অন্য ল্যাঙ্গুয়েজে, অন্য একটা লোকাল একটা ল্যাঙ্গুয়েজে সেইভাবে। সো এই ভাষাটা কিভাবে রপ্ত করা এবং এত স্পিডে যে বলা এবং কন্টিনিউয়াসলি একটা করে কন্টেন্ট বানানো কিভাবে সম্ভব? এটা হয়েছিল কি, আপনি দেখবেন যখন কেউ ইংলিশ বলতে যায়, গ্রামাটিক্যাল ভুল ধরার জন্য মানুষ বসে থাকে, প্রনাউন্সিয়েশনের ভুল ধরার জন্য বসে থাকে। ইভেন যখন আমরা শুদ্ধ বাংলা বলি তখনও অনেকে আছে ভুল ধরতে চায়, কিন্তু একটা জিনিসের না ভুল নাই, সেটা হচ্ছে যার যার আঞ্চলিক ভাষার।
তোমার আঞ্চলিক ভাষা ওটা ঠিক, আমার আঞ্চলিক ভাষা এটা ঠিক। তো আমি যদি আঞ্চলিক ভাষায় কথা বলি, এখানে আমার কেউ ভুল ধরতে আসবে না। তো যখন আমি ভিডিও ক্রিয়েট করতাম, মেক করতাম, তখন হয় না যে আমি আমার বাচ্চাদের সাথে বাসায় একভাবে কথা বলছি, আবার বাইরের মানুষের সাথে একভাবে কথা বলছি। তো আমি না ওটা করি না। আমি যেটা করেছি যে আমি যেভাবে কথা বলি সেভাবে আমি ভিডিওতে থ্রো করতাম। যে বিড়ালদের সাথে ঘরে যেভাবে কথা বলছি, ক্যামেরার সামনেও সেভাবে কথা বলছি, বাচ্চাদের সাথে ঘরে যেভাবে কথা বলছি, ক্যামেরার সামনেও ভাবে কথা বলছি। তো এইভাবে যখন আমি ভিডিওতে ভয়েস দেওয়া শুরু, তখন অনেকে জিজ্ঞেস করতো আপনি কোন অঞ্চলের, বা আপনি এটা কোন অঞ্চলের ভাষা বা কোথাকার। তো তখন দেখলাম যে আমার ভাষাটা যে খুব বেশি মানুষ পছন্দ করছে না সেটাও না, আবার আমার ভাষাটা যে খুব একটা বোধগম্য না সেটাও না, ওটা বোঝা যায়। এমন অনেক সময় হয় যে যেমন চট্টগ্রামের ভাষা আমরা বুঝি না, কিন্তু আমার ভাষাটা আঞ্চলিক, আবার সবাই বুঝে। তা আমার কাছে মনে হলো যে বাহ, এটাই তো আমার কমফোর্ট জোন। আমি ভিডিও করছি নিজের মতো করে, আমি ভয়েসটাও দিচ্ছি নিজের মতো করে, আমাকে স্ক্রিপ্ট রেডি করতে হচ্ছে না, ভাষাটা রেডি করতে হচ্ছে না। আমি যেভাবে কথা বলে কমফোর্ট ফিল করি সেটাই আমি বলছি এবং মানুষ এটা গ্রহণ করছে। তো সেভাবেই আসলে মানে এটা প্ল্যান করেও না, মানে আমি বলি, আমি বলছি এবং মানুষ সেটা গ্রহণ করেছে। তো এটা এভাবেই চলে আসছে। আচ্ছা, যেহেতু পুচিকে নিয়ে কথা হচ্ছে, আপনার বিড়ালকে নিয়ে কথা হচ্ছে, একটু পুচি সম্পর্কে আপনার ওই লোকাল ল্যাঙ্গুয়েজে একটু কিছু আসলে জানতে চাই বা শুনতে চাই আসলে আমরা। এটা আসলে এনভায়রনমেন্টের একটা ব্যাপার। যেমন আমি যখন কথা বলি বাসায় থাকি, তো তখন সেভাবে বলা যায়। এত সুন্দর একটা সেটে এসে এত সুন্দর একটা আপুর সামনে আমি কিভাবে লোকাল ভাষায় কথা বলবো জানি না। তারপরে বলছি পুচি হচ্ছে, মানে পুচির সাথে আমার সম্পর্কটা এভাবে বললে আপনারা কখনোই বুঝবেন না। এটা আসলে ওর সাথে আমার সম্পর্কটা বুঝতে হলে না বাসায় যেতে হবে। মানে আমাদের সম্পর্কটা অ্যাকচুয়াল মামের। হ্যাঁ, মানে হয় না যে একটা মা বা বাচ্চার সাথে যেমন সম্পর্ক থাকে, আমারটা ওরকমই। আমি খুব রাতে যখন মানে ঘুম আসে না, ও যখন ঘুমিয়ে পড়ে, তা আমি হয়তো বাইরে যাবো, আমার ভয় লাগছে, তা পুচি আবার আমার পাশেই ঘুমায়, আবার আমাদের ছাড়া ঘুমাবে না। তা আমি ওকে বলছি বাবা চল তো একটু রান্নাঘরে যাই, সে আমার সাথে রান্নাঘরে যাবে। হ্যাঁ, তো আমি আবার ইয়েতে ওয়াশরুমে যাবো, বাবা আমি ওয়াশরুমে যাবো, আমার সাথে একটু ওয়াশরুমে চল, ওরকম। আবার আমি দুপুরে হয়তো শুয়েছি, আমি পেটের উপর যদি একটু মানে একটু সাউন্ড করতে হয় আমার পেটের উপর, তো তখন বুঝে যে আমি ওকে ডাকছি আমার গায়ের উপর বসার জন্য, ও এসে সুন্দর করে আমার পেটের উপর বসবে। তারপর আমি যদি যে দীর্ঘক্ষণ আমি বাসায় নাই, যখন বাসায় যাব ও টেনশন করে, এবং বাসায় যাওয়া মাত্র পায়ে কামড় দিবে যে তুই এখন কোথায় ছিলি। তো ওকে আবার তখন আদর করতে হয়, এসে ঘুরঘুর করবে যতক্ষণ না ওকে কোলে তুলবো, মানে যতক্ষণ ওকে কোলে না তুলবো, যতক্ষণ ওকে আদর না করবো, ওর ঘুরঘুরানি থামবে না, পায়ের কামড় থামবে না। মানে ওর সাথে সম্পর্কটা হয় না যে আমার বাচ্চা খেলতে গেছে আমি টেনশন করছি ওর ঠিকমতো বাসায় আসছে কিনা। ও সেম, আমি যখন বাসার বাইরে থাকি ও টেনশন করে যে মা কখন আসবে। বিড়ালদের মেইন জিনিসটা হচ্ছে কি ওরা চিন্তা করে কি ও বাসার বাইরে গেছে, মানে বাসার বাইরে না, ও গেছে শিকার করতে। ওরা কিন্তু মানুষকে একটা বড় বিড়াল ভাবে, মানে ও একটা ছোট বিড়াল, ও একটু বড় বিড়াল, তো বাইরে গেছে শিকার করতে। এখন যতক্ষণ আমরা না আসবো ও টেনশন করছে কি শিকার করতে গিয়ে না মরে গেল। আচ্ছা, ও টেনশন করে, যখন ব্যাক করব তখন ওর টেনশনটা শেষ হয়। তো ওর সাথে আমার সম্পর্কটা এটা আসলে, আমি অনেকে হাসবে যে এটা কি বলে মামি বা একটা বিড়ালের সাথে সম্পর্ক, কিন্তু যখন কেউ বাসায় যায় ওরা ডাকে পুচি আসো এদিকে আসো, এসে পুচি তো ধারে কাছ দিয়ে যাবে না, যখন আমি ডাকি মা এদিকে আয় চলে আসবে। আসলে কিছু সম্পর্ক কখনোই সেটা ভাষায় প্রকাশ করার মতো, যাদের মধ্যে সম্পর্কটা থাকে শুধু তারাই বুঝতে পারে। আচ্ছা, আমরা কিন্তু ভিডিওতে দেখেছি খুনসুটি, ভালোবাসা, ঝগড়া, বন্ধুত্ব, গার্ডিয়ানশিপ, অনেক কিছু আসলে আমরা দেখতে পেরেছি। কিন্তু কোন কোন বিষয়ে স্পেসিফিকলি ভাইয়ের সাথে ঝগড়া বাঁধে বা আপুর সাথে আপনার ঝগড়া বাঁধে? ক্যামেরা ধরা নিয়ে। আচ্ছা, ক্যামেরার ফ্রেমও বুঝে না, ওকে ফ্রেম বুঝাতে গেলে আমার মনে হয় সকলেরই একটু সমস্যা থাকে না। এখন এটা আমার প্রফেশন না, আমি হেল্প করি। আচ্ছা, কিন্তু ওর কথা হচ্ছে কি এতদিন হয়েছে এখনো কেন শিখো নাই? ওয়ান টেকে শটটা পারফেক্ট হতে হবে, বাট এটা তো সম্ভব না। আচ্ছা, একটা টিভি শোতে আজকে যে আমাদের শুধু এটা ওয়ান টেকে হবে না, অনেকগুলো শট আমাদের বারবার নিতে হবে। না, ওর হচ্ছে কি ও একটা ভিডিও ক্রিয়েট করে, সর্বোচ্চ টাইম নেয় হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা এডিটিং সহ। আচ্ছা, মানে টোটাল ইয়ে করে, যেটাতে আরো একটু সময় লাগার কথা আসলে। আপনি তো তাড়াতাড়ি করতে চান, ও কন্টেন্ট ক্রিয়েটর এবং ওকে প্রতিদিন ভিডিও দিতে হয়, ওকে খুব দ্রুত কাজ করতে হয়। তো এখন আমাদের ঘরে সবাই ক্যামেরাম্যান, ইভেন আমাদের ঘরে যে হেল্পিং হ্যান্ড ওরাও ক্যামেরাম্যান, ওরাও কাজ করে। আর পুচিরা যদি দাঁড়াতে পারতো ওরাও ক্যামেরা ধরতো, সবাই ক্যামেরাম্যান। তো সবার কাছে ওরা একটাই অভিযোগ, কেন তোমরা ওয়ান টেকে জিনিসটা নিতে পারো না। এটা নিয়ে ওর সাথে আমার হচ্ছে বর্তমানে এটা নিয়ে, এছাড়া মনে হয় না তেমন কিছু আমাদের আর তেমন কিছু নিয়ে হয় না। যদি বলি যে ভাইয়ার ক্ষেত্রে আপুর কোন জিনিসটা, ওই যে ক্যামেরা ধরাটা তো আপুর প্রবলেম, আপনাকে নিয়ে হচ্ছে আমার পেশেন্স। আচ্ছা, মানে পেশেন্স ঠিক রাখো, একটু ধৈর্য ধরো, ধৈর্যশীল হও। ও হচ্ছে এটা মাথা ঠান্ডা রাখতে হবে, সারাক্ষণ আমাকে কাম করার ইয়েতে থাকে। আমার মাথায় চলে যে আমাকে এখন শর্ট নিতে হবে, তারপরে এডিট করতে হবে, আবার ভয়েস, আমার কত কাজ।
একটার পর একটা আমার মাথায় ঘুরে। তো এই জন্য আমার কাছে মনে হয় যে তা থেকে তোমরা তো এটা করেই চলে যাবা, তোমরা তো রিল্যাক্স হয়ে যাবা, আমার তো নেক্সটে আরো অনেক কাজ আছে। সেই জন্য আমার মনে হয় যে আমি একটু বেশি হাইপার হয়ে থাকি। আচ্ছা, অনেকেরই কিন্তু চিন্তাধারা থাকে যে তারা আসলে জাস্ট মজা করার জন্য ভিডিওস বানাবে, কিংবা হয়তোবা বিনোদনের জন্য ভালো লাগছে করছে, কিন্তু যখন একটু ফেমাসিটি হয়ে যায় বা আসলে দর্শকরা চান, তখন দেখা যায় যে তারা আরো বেশি ভিডিও মেকিং করতে থাকে, যেটা আপু এখন হয়তোবা দর্শকদের পছন্দের কারণে ভিডিওগুলো মেক করছেন। তখন কিন্তু ওটা প্রফেশনালি চলে যায় বা কাজের জায়গাটা তখন একদম ফোকাসড হয়ে যায়। আর আগে করতেন হয়তোবা মজা করে, তখন এখন কি করে কোনো প্রবলেম হয় যে আমার এই কন্টেন্ট আর একটু আসলে মেক ভালো করে করতে হবে যেন দর্শকরা আরো পছন্দ করে? আগে তো আসলে ন্যাচারাল ওয়েতে হয়তোবা কিছু করা হতো, সেই প্রবলেমগুলো হয় নাকি এটা এনজয় করা হয় আরো বেশি? এইটা আমি দিন দিন এনজয়ই করছি, কারণ আগে যখন নর্মালি করতাম তখন একরকম ছিল, তারপরে যখন আস্তে আস্তে ভিডিওর সংখ্যা বাড়ালাম এবং মানুষ যখন চাচ্ছে যে না আপু আরো বেশি করে ভিডিও দাও, এত অল্প ভিডিও দিচ্ছ দেখে মজা পাচ্ছি না, আবার যদি 1-2 দিন ভিডিও গ্যাপ দিচ্ছি মানুষ ইনবক্সে যোগাযোগ করছে কি হলো, পুচিমা তো কখনো গ্যাপ দেয় না, তাহলে কি হয়েছে, সবাই টেনসড। তারপর এমনও হয়েছে যে আমি কোথাও বেড়াতে গেছি, তো হয় না যে সবসময় মোবাইলে কাজ করছি, ট্যাবে বসে কাজ করছি, খুব এক্সস্টেড থাকি, তো যদি কোথাও বেড়াতে যাই সবকিছু শাটডাউন করে যাই এবং কাউকে জানানোও হয় না যে কোথাও যাচ্ছি, সবাই টেনশন। বাসায় আসার পরে দেখি যে গণহারে সবাই টেক্সট করছে কি হয়েছে, আমরা লাপাত্তা কেন। তো এই জিনিসটা আসলে মানুষের চাহিদা থেকেই না, মানে কাজের জিনিসটা মানে বাড়ানো, পরিসরটা বাড়ানো, এবং হচ্ছে মানুষের চাহিদার কারণেই হচ্ছে জিনিসটাকে এই যে যেটা বললাম যে পেশেন্স লেভেলটা থাকে না, মনে হয় যে কখন দিব, সবাই তো বসে আছে, সবাই অপেক্ষায় আছে। তো তখন যখন রিল্যাক্সে করতাম তখনও উপভোগ করেছি, এখন যখন মানে প্রেসারে করি সেটাও ভালো লাগে, এবং আমার মনে হয় যে কাজের মধ্যে থাকলে না সুস্থ থাকে সবচেয়ে বড় কথা। এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে কি যখন কেউ একজন কন্টেন্ট ক্রিয়েট করে প্রথম, অনেকে এটা তার মানে ভালো লাগে তাই করে, অথবা মানে করছি হঠাৎ করে যখন ভাইরাল হয় এবং সবার কাছে পরিচিতি পেয়ে যায়, তখন কিন্তু আমাদের দেশে, এটা বিদেশেও আসে তো আমাদের দেশে বেশি আসে, সেটা হচ্ছে প্রমোশন, স্পন্সরশিপ। তখন এক পর্যায়ে গিয়ে হয় কি এত স্পন্সর আসে যাদের ভিডিও বেশি ভিউ হয় যে মানুষ তার সক্রিয়তাটা হারিয়ে ফেলে। রাইট, আমি এই কথাটাই তখন বলছিলাম যে এখন তো সক্রিয়তাটা হারিয়ে ফেলে। দেখবেন যে আপনি প্রচুর, আপনার প্রতিদিন, আমাদের এমনও দিন গেছে, এমনও মাস গেছে আমাদের প্রায় 50টা স্পন্সরশিপ নিতে হয়েছে বাধ্য, মানে আমরা মানে 2022 সাল, হ্যাঁ, এটা আমাদের প্রচুর স্পন্সরশিপের মধ্যে দিয়ে মানে প্রমোশনে গেছে। কিন্তু ওই সময়টাতে হয় কি আপনি আস্তে আস্তে নিজের সক্রিয়তাটা হারিয়ে ফেলবেন, কারণ কি আপনি এই যে বিজ্ঞাপনের চাপটা দিতে দিতে আপনার যে জিনিসটার জন্য মানুষ আপনাকে পছন্দ করে সেটা আস্তে আস্তে আপনাদের নষ্ট হয়ে যাবে। তো 2022 সালটা এবার যাওয়ার পর আমরা রিয়েলাইজ করলাম যে কি এভাবে আসলে হবে না, করা যাবে না। তখন আমরা স্পন্সরশিপ একেবারে কমিয়ে ফেলেছি। আচ্ছা, আমরা নিই না, ইভেন আমরা এখন মাসে হয়তো বা 4টা 5টা সর্বোচ্চ 6টা নিই, হ্যাঁ, কারণ কি যেটার জন্য পুচিমা, যেটার জন্য মানুষ ওকে ভালোবাসে, বিজ্ঞাপনের নিচে না ওটা চাপা পড়ে যাচ্ছে। তো আমরা গত 1-1.5 বছর ধরে প্রমোশন একেবারে কমছে, এখন আমরা প্রায় 2 বছর নেওয়া হয় না, খুব কম। কিন্তু 2022 সালটা আমাদের উপর প্রচুর প্রেসার গেছে, তখন চাপ থাকতো যে কালকে এই স্পন্সরশিপটা দিতে হবে, কাল পরশু এই প্রমোশনটা দিতে হবে। তো 2023 সাল থেকে আমরা একেবারে এটা থেকে মুক্ত হয়ে গেছি, তবে আমরা সরে আসছি। আর নিজের সক্রিয়তা আসলে ধরে রাখা উচিত, কারণ একসময় গিয়ে মানুষ আর পছন্দ করবে না। রাইট, এটা কিন্তু আসলে আমরা অনেক সেক্টরেই দেখেছি যে খুব বেশি ফেমাস হওয়ার পর কিন্তু এত বেশি স্পন্সরড এবং এত বেশি প্রমোশনে আসলে তার সক্রিয়তা বা তার যে স্পেশালিটিটা ছিল সেটা কিন্তু আমরা দর্শক শ্রোতা আমরা বুঝে যেতে থাকি আসলে। আচ্ছা, এবার একটু জানতে চাই যে আপনাদের তো অনেকগুলো কন্টেন্টই আসলে খুব বেশি ভাইরাল হয়েছে, পপুলার হয়েছে, বাট সবচেয়ে বেশি কোনগুলো আসলে প্রথম কোনটা পপুলার হয়েছিল? আমি তো মূলত এসেছিলাম বিড়ালের ভিডিও দিয়ে, তো অবভিয়াসলি প্রথমে হচ্ছে আমার 2টা বিড়াল ছিল, হাম্বা আর পুচি। তো হাম্বা আর পুচি ছিল ওরা হাজব্যান্ড ওয়াইফ, এবং পরবর্তীতে তাদের 4টা বাচ্চাও হয়। তো ওদের যে একটা ফ্যামিলি বন্ডিং বা একটা ফ্যামিলি যে আস্তে আস্তে কুটকুট করে ঘুরে উঠছিল, তো এই জিনিসটা মানুষ খুব পছন্দ করেছিল। এবং হাম্বা পুচির যে রোমান্টিক ভিডিওগুলো ছিল বা তাদের দুইজনের খুনসুটি, খুব রোমান্টিক মিউজিক দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ইয়েগুলো দিতাম, তো তখন হাম্বা পুচি এমন ওর কিছু এমন মানে এতটাই ভাইরাল হয়েছিল ওরা 2টা কাপল, মানে হাম্বা তো একটা বিড়াল, ছেলে বিড়াল, ওকে অনেকে মানুষ ভাবতো যে একটা প্রেমিক পুরুষ, হ্যাঁ। তো আমি কোথাও গেলে বলতো যে কি আমি বিয়ে করবো না, আমি হাম্বুকেই চাই, মানে হাম্বু, এবং অনেকে ড্রিম করতো যে কি আমি হাম্বুর মতো একটা প্রেমিক পুরুষ চাই। তা আমার ওই বিড়ালটা খুবই ভাইরাল ছিল, ওই ক্যারেক্টারটা, ও এখন আর আমাদের মাঝে নাই।
তো ওই সময়টাতে ওর মতো ভাইরাল আমি এখনো ফিল করি যে কি আমি পুচির মার আমার প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু হাম্বু পুচির মতো ওদের যে জনপ্রিয়তাটা ছিল ওইটা আমি এখন মানে অতটা পাই না। যে হ্যাঁ আমাদের বেশি ভাইরাল আছে, অনেক ভাইরাল ভিডিও ওদের যে অনেক ভাইরাল ভিডিও আছে, কিন্তু ওদেরটা এত টাচি ছিল এবং মানুষ এত ডিটেইলে ওদেরকে ফিল করতো। এবং এমন হয়েছিল যে আমার হাম্বা তো নাই এখন আমাদের মাঝে, এবং তার পরবর্তীতে গত বছর এই বছরের মার্চে আমি আমার এক বোনকে হারাই। এবং একজন আমাকে সান্ত্বনা দিচ্ছে এইভাবে যে ও তো হাম্বুকে খুব পছন্দ করতো, এখন হাম্বুর কাছে আছে। মানে জিনিসটা এভাবে মানুষ রিলেট করেছে যে হাম্বুর কাছে আছে, তাহলে হাম্বু এখনো তাদের কাছে অতটাই জনপ্রিয়। তো এর ধারে কাছে কেউ ছিল না, হাম্বুর জনপ্রিয়তার কাছে কেউ ছিল না। তো পরবর্তীতে আমার যে রান্নার ভিডিও করতাম সেগুলো মানুষ খুব পছন্দ করেছে, মানে খুবই ভাইরাল ছিল। আমার 2টা বাচ্চা, আমি মানে পারিবারিক, মানে এমন না যে আমার ভিডিওগুলা আমাদের এজের কেউ দেখছে ছোটরা পছন্দ করছে না, আবার বড়রা পছন্দ করছে না। আমার ওই সময়কার ভিডিওগুলো ছোট বড় নির্বিশেষে সবাই পছন্দ করতো। তো তখনকার ওটাও ভালোবাসা দিয়েছে মানুষ। এবং পরবর্তীতে যখন ওকে আমি আনলাম ভিডিওতে, লাইক পুচির মার ভিডিওগুলোতে, স্কিটগুলোতে, সেটাও মানুষ প্রচন্ড পছন্দ করেছে, প্রচুর ভাইরাল হয়েছে। প্রথম কখন নিয়ে এসেছেন ভাইয়াকে? আমি একটা বলি, ওর প্রথম ভাইরাল ভিডিও আমার মনে আছে, সেটা ছিল হচ্ছে মাথিনের পড়াশোনা। হ্যাঁ, একটা বিড়ালকেও পড়াচ্ছিল ABCD সরিয়ে সরিয়ে ক খ। এবং এই ভিডিওটা বাংলাদেশে যেমন ভাইরাল হয়েছিল, পশ্চিমবঙ্গে ইভেন ইন্ডিয়াতে কিন্তু প্রচুর ভাইরাল হয়েছিল এই হাম্বু পুচি এবং মাথিনের পড়াশোনা। তো ওই সময় এখন জিনিসটা হচ্ছে কি, আমরা রিসেন্টলি নেপাল গিয়েছিলাম, নেপালে গিয়ে দেখি কি ওখানের লোকও ওরা একটু একটু বাংলা বুঝে, ওরাও পুচি ফ্যামিলির ফলোয়ার। খুব ভালো। পুচির মা গোলস রিভিউ না, মানে আমাদের বাংলাদেশের কন্টেন্টগুলো কিন্তু আমরা বাঙালিদের কমেন্ট আশা করি। তা আমার ওই সময়ের বেশ কিছু ভিডিওতে হতো কি, মানে ওরা বলতো যে আমি পশ্চিমবঙ্গ থেকে, আমি কলকাতা থেকে। তো আমি অবাক হতাম, কনফিউজড হয়ে যেত আসলে। মানে আমি অবাক হয়ে যেতাম যে আমার কলকাতার ফ্যান আসছে কোথা থেকে। তো বেশ কিছু ভিডিও ওখানেও ভাইরাল হয়ে গিয়েছিল আর কি 2021 সালে। তো মানে আমি বলবো যে পুচি ফ্যামিলির ভিডিওগুলা অনেকটা জায়গা জুড়ে হচ্ছে ভাইরাল ছিল, জনপ্রিয়তা পেয়েছে। আসলে এটা সত্য কথা। এখন বাসায় কতগুলো বিড়াল রয়েছে? এখন হচ্ছে ওরা 17 জন ছিল কিছুদিন আগেও, বেশ কিছুদিন আগে আমার আরেকটা বিড়াল মানে মারা যায় বার্ধক্যজনিত কারণে, এখন হচ্ছে 16 জন আছে। আচ্ছা, আমাদের দেশে তো অনেক আছে যারা আসলে বিড়াল পছন্দ করেন এবং পুষে থাকেন, তাদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে যারা আসলে বিড়াল পছন্দ করেন? আমার না, যখন আমি পুচি ফ্যামিলিটা যখন দেখলাম যে মানুষ পছন্দ করছে, এবং তখন না আমি মানুষকে একটাই মানে কি বলে বার্তা দেওয়ার চেষ্টা করতাম, সেটা হচ্ছে অনেকেরই ওদের সম্পর্কে অনেক ভুল ধারণা যে ওরা রোগ ছড়ায়, ওরা ভালো না, বা হচ্ছে ওদের কাছে যাওয়া যাবে না, ওদেরকে টাচ করা যাবে না, মানে এই ধরনের অনেক ভীতি থাকে। তারপর বিড়াল আঁচড় দিলে এই প্রবলেম ওই প্রবলেম, অনেক ধরনের মানে হয় না যে মিসকনসেপশন থাকে অনেকের। তো তখনও আমি আমার ভিডিওগুলোর মাধ্যমে আমি জিনিসটাকে ইজি করতে চাইতাম যে এটা ভয়ের কিছু না। বা অনেকে বলে না যে বিড়াল খাবার চুরি করতে আসছে তাই হয়তো ওকে আঘাত করা হয়েছে। তো বিড়াল খাবার তো চুরি করবে, ওর তো হাত পা নাই, ও তো কাজ করে খেতে পারে না, তাই না? ওরাও তো প্রাণী, ওরাও তো উপরওয়ালার সৃষ্টি, ওদেরকে তো আমাদেরকে খাওয়াইতে হবে, তাই না? আমরা তো মানুষ সৃষ্টির সেরা জীব কেন? কারণ আমাদের সবকিছু করার ক্ষমতা আছে, ওদের তো সেটা নাই। বাট ওরা কিন্তু উপরওয়ালার সৃষ্টি, তো উপরওয়ালা আমাদের মাধ্যমে তাদের রিজিকটা পাঠানোর চেষ্টা করে বা করেছেন। এখন আমরা যদি ওদেরকে না দেখি ওরা চুরি করলো কেন, সেজন্য যদি ওদেরকে পেটাই, এটা তো হইলো না, এটা তো আমার মনুষ্যত্বের পরিচয় হইলো না। তা আমি তখনও একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতাম যে ওদের প্রতি আমাদের সহানুভূতিশীল হতে হবে, এবং ওরা যদি খাবার চায় তুমি খাবার দাও। অনেকে বলে যে বিড়াল কাটা খায়, বিড়াল কাটা খায় না, আপনি কাটা দেন তাই সে কাটা খায়, আপনি মাংস দিলে তো সে মাংসও খাবে, তাই না? এটা দেখেন আমাদের বাসায় এসে চুপচাপ বসে খেয়ে চলে যায়, কিন্তু সে আমাদের কোনো আচর দেয় না, কিচ্ছু দেয় না। তো অনেকেই বলে যে বিড়াল কাটা খায়, ওরা তো আসলে কাটা না, ওরা মাংস খায়। তুমি যদি মাংস দাও সে মাংস খাবে, সে কাটা খাবে না, কিন্তু তুমি তাকে কাটা দিচ্ছ সেজন্য সে কাটা খাচ্ছে। তা আমার কথা হচ্ছে ওদেরকে বেশি না, আমরা যেমন এক থাল ভাত খাই, ওদের এক থাল ভাত দেওয়ার দরকার নেই, অল্প একটু খাবার দিলে ওরা সেটা খেয়ে প্লিজড। এবং অনেকে বলে যে কুকুর প্রভুভক্ত, বিড়ালও প্রচন্ড প্রভুভক্ত। এই যে আমি বাইরের একটা বিড়ালকে খাবার দিচ্ছি, এখন তো এটা রুটিন হয়ে গেছে, সে প্রতিদিন আসছে, প্রতিদিন 2 বেলা এসে খেয়ে চলে যাচ্ছে, আমার তো কোনো সমস্যা করছে না। তো আমি সবাইকে এটাই বলতে চাই যে বিড়ালের প্রতি হচ্ছে আপনারা একটু সহানুভূতিশীল হবেন, শুধু বিড়াল না, প্রতিটা জীব, কুকুর বিড়াল প্রতিটা জীবের প্রতি একটু সহানুভূতিশীল। ইভেন অনেক গরম যখন পড়ে তারা পানি পায় না, হ্যাঁ পাখিরা, আমরা যদি একটু পানি রাখি বাসার পাশে, এটা কিন্তু খুব ইয়ে করে। আমি এই জিনিসটা কিন্তু বিদেশে দেখেছি, মানে ওদের ক্ষতি না করলে ওরা কখনো আপনার ক্ষতি করবে না, এটাই হচ্ছে আমার বলা, যে কখনো আপনি ওদের ক্ষতি করতে যাবেন না, ওরা আপনার ক্ষতি করবে না। কারণ আমাদের হাত পা আছে মানুষকে ক্ষতি করার, ওদের সেরকম নাই, ওদেরকে না ঘাটালে ওরাও ঘাটায় না। তো ওদের প্রতি যদি সম্ভব হয় আপনারা সহানুভূতিশীল হবেন, না হলে দূরে থাকুন।
আপু আসলে এত সুন্দর একটি আড্ডা হচ্ছিল, খুবই ভালো লাগছিল। যাবার আগে আমার শেষ একটি প্রশ্ন, যে আপনি যেহেতু আসলে প্রাণী এত পছন্দ করেন এবং বিড়ালকে নিয়ে আপনি এত সুন্দরভাবে যত্ন নিচ্ছেন সবকিছু, আপনার কি ফিউচারে ওরকম কোনো প্ল্যানিং রয়েছে কিনা যে প্রাণী নিয়ে আপনি কোনো কাজ করবেন, বা স্পেশালি বিড়াল বা অন্য কোনো জীব নিয়ে কাজ করার ইচ্ছা আছে কিনা? বাংলাদেশে শুনতে একটু খারাপ লাগলেও বাংলাদেশে হয়েছে কি, আপনি ভালো কিছু করতে গেলে আপনার পেছনে মানুষ লাগবে। তো এইটা একসময় আমার মাথায় প্ল্যান ছিল, কিন্তু পরবর্তীতে আমি যেটা রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে, যদি কিছু করতে যাই সেটা ওই ঢাকঢোল পিটিয়ে না। হ্যাঁ, যে আমার কাছে তো 16 জন আছে, আমি তো 16 জনের দায়িত্ব নিচ্ছি, এবং আমৃত্যু সেটা আমি পালন করে যাব, যদি উপরালা আমাকে সেই সাপোর্টটুকু, সেই কি বলে এটাকে, অ্যাবিলিটিটুকু দান করেন আর কি। তো ওদেরকে নিয়ে করা বলতে হচ্ছে ওই যে যেটা বললাম, যে এই 16 জন তো আছে, তার বাইরে যদি আমার করার কোনো সুযোগ থাকে সেটা তো আমি কখনোই হাতছাড়া করব না, এবং সেটা ওরকমও না যে খুব ঢাকঢোল পিটিয়ে। এবং তার বাইরে আমি যতটুকু করছি নিজের দায়িত্ববোধের জায়গা থেকে করছি এবং করে যাব, এটাই হচ্ছে মূলত ফিউচার প্ল্যান। মানে করে যাব, তাদের জন্য আজীবন করে যাব। আমরা বেসিক্যালি করি, কিন্তু এটা কোন ধরনের আমাদের পেজ বা পাবলিসিটি করা হয় না, পাবলিসিটি না করি। কিন্তু আমার মনে হয় এটাও একটা পাবলিসিটি করা দরকার, কারণ আসলে মানুষ কিন্তু নেগেটিভ জিনিস দেখে, নেগেটিভ জিনিসও যদিও ভাইরাল হয় বেশি, বাট পজিটিভ জিনিসও কিন্তু মানুষকে ইন্সপায়ার করে। একজনকে দেখে কিন্তু আরেকজন শিখতে পারে যে আসলে এইভাবেও করা যেতে পারে। না, আমরা চাই আসলে আপনি এই ধরনের কন্টেন্টও ক্রিয়েট করেন। আমার পুচি ফ্যামিলিটা মূলত একসময় মানে এটাই করতাম, আমি বাহিরের কুকুর বিড়াল এরকম, তখন অনেক বিড়ম্বনার শিকার হয়েছে। আমি বাইরে থেকে একটা কুকুর নিয়ে এসেছি অসুস্থ, হয়তো কেয়ারটেকার, বাসার অন্যান্য ফ্ল্যাটের যে মানুষজন আমাদের বাসাও ছাড়তে খুব মানে হ্যারাস করেছে আমাকে। তো পরবর্তীতে খেয়াল করলাম যে জিনিসটা আসলে দেখিয়ে না দেখিয়ে যতটুকু সম্ভব করা যায় সেটাই বললাম আর কি, যে আসলে যেটা মানে ফিউচার ওরকম প্ল্যান বলে কিছু নাই যে আমি করবই, মানে এটা আমার সামনে যখন পড়বে আমি সেটা কখনোই অগ্রাহ্য করব না, আমরা করি। বাহ, চমৎকার। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই, খুবই ভালো লেগেছে আড্ডাটা। আশা করছি দর্শকদেরও ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনাদের দুজনের জন্য, ভালো থাকবেন সবসময়। আজকের এই প্রোগ্রামে আমাদের দুজনকে আমন্ত্রণ জানানোর জন্য এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য প্রোগ্রামটাকে অনেক ধন্যবাদ। আপনাকেও থ্যাংক ইউ। ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক